আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠের জনসভায় তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে, নিশ্চিত করা হবে নারীদের নিরাপত্তা, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে, গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বানও জানান জামাতে আমির। ভোর থেকেই জনসভাস্থলে জড়ো হয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। তারা বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। দুদিনের সফরে ফেনীর পর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা ৩০০ আসনে মার্কা তুলে দিয়েছি। আমরা ঘোষণা দিয়েছি ১৮ কোটি মানুষের দেশে ৬৪টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন। আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন। খবরদার, মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মাদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। এই মুহূর্তে জামাত আমিরের গাড়িবহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, ফেনীর পর জামাত আমিরের পরবর্তী জনসভা কোথায়? আদিবা, কিছুক্ষণ আগেই ফেনীর পাইলট স্কুল মাঠে যে জনসভাটি ছিল জামায়াতে ইসলামের আমির তিনি বক্তব্য রেখেছেন, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং শেষ করে তিনি এখন নোয়াখালীর পথে রওনা হয়েছেন। আমরাও তার গাড়িবহরের সাথে আছি এবং নোয়াখালী জনসভাটি আনুমানিক সময় ছিল দুপুর ১২টা, তবে কিছুটা দেরি হওয়ায় সেটি কিন্তু হয়তো জুম্মার পর নাগাদ শুরু হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। আর এছাড়া সকাল থেকে এই সমাবেশস্থলে যে নেতাকর্মীরা আসছিলেন তারা কিন্তু সমাবেশের পর এখন বাড়ি ফিরে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ফেনী শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেই কিন্তু তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং জামায়াতের আমিরের যে গাড়িবহরটি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই ফেনী শহর ত্যাগ করেছে। তিনি নোয়াখালীর এলাকায় প্রবেশ করছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তাছাড়া আজ যেই সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন ফেনীতে, সেখানে কিন্তু তার কণ্ঠ জুড়েই ছিল ফেনী জেলার উন্নয়নের কথা। ফেনী জেলার যে ৬৪ জেলায় জামায়াতে ইসলামের যেই প্রতিশ্রুতি আছে মেডিকেল কলেজ করার, সেটি ফেনী জেলাতেও করা হবে এমনটি বলেছেন। সেই সাথে এই ফেনী জেলায় কিছুদিন আগেই, অর্থাৎ বছর খানেক আগেই আমরা দেখেছি একটি ভয়াবহ বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখানে কিন্তু বাঁধ নির্মাণ এর ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি ন্যায্যতার ভিত্তিতে ফেনীর জেলার মানুষের যে পাওনা সেটি কিন্তু
বুঝিয়ে দিবেন এমনটি জানিয়েছেন। সেই সাথে আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি কবল থেকে দেশকে রক্ষা করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষে তিনি ভোট চেয়েছেন। ফেনী জেলার 3টি সংসদীয় আসনে যারা ভোটাররা রয়েছেন, যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদের কাছে তিনি দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন এবং 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন। সেই সাথে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের জবাবও কিন্তু তিনি দিয়েছেন। তিনি বলছেন যে কওমি মাদ্রাসা বিরোধী যেই অভিযোগ জামায়াতে ইসলামীর বিপক্ষে বিরোধী দলগুলো করছে সেটির সরাসরি তিনি নাকচ করেছেন এবং সেই সাথে নারী এবং মেয়েদের সম্মানে জামায়াতে ইসলামী কাজ করবে ক্ষমতা এলে, এমনটিও কিন্তু তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই সমাবেশে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিবা, জানছিলাম জামায়াত আমিরের নির্বাচনী প্রচারের খবর। 20 বছর পর আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সাথে দেখা করবেন। পরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন ধানের শীষের প্রার্থীদের। শেষ মুহূর্তে চলছে মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ। তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমানের জনসভায় ব্যাপক লোক সমাগমের আশা নেতাকর্মীদের। বিএনপি চেয়ারম্যানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এবং নানা সমস্যার কথা তুলে ধরবে রংপুরবাসী। এছাড়া নির্বাচন ঘিরে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভা সহ সার্বিক কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। আদিবা, আপনি নিউজে ঠিকই বলেছেন যে বগুড়া থেকে সড়ক পথে আজকে রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি রংপুরে প্রবেশের আগে যখন গাইবান্ধা সীমান্ত পার হবেন, রংপুরের প্রবেশদ্বার হলো পীরগঞ্জ উপজেলা। সেই পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম হলো বাবনপুর। সেই বাবনপুরে তিনি যাবেন যে 24-এর যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে, এই অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সেই দুঃসাহসিক যে সাহস নিয়ে বন্দুকের সামনে বুক চিতিয়ে দুই হাত দুই দিকে উঁচু করে যে ছাত্রটি, যে শিক্ষার্থীটা গিয়েছিল তার নাম আবু সাঈদ, তিনি কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে হত্যা শিকার হন 2024-এর 16ই জুলাই, যেটি আমরা এনটিভিতে একমাত্র লাইভ সম্প্রচার করেছিলাম। আর এই সম্প্রচারটি দেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আন্দোলনের চিত্র যেন পাল্টে যায়, কোটা বিরোধী আন্দোলন যেন এক দফা আন্দোলনের রূপ নেয়। সেই শহীদের প্রতি সম্মান জানাতে, তার কবর জিয়ারত করতে তারেক রহমান সেখানে যাবেন বিকাল 3টার দিকে এবং কবর জিয়ারতের পরে কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় কথা বলে আবার সড়ক পথে রংপুরে আসবেন। এই রংপুরে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি কালেক্টরেট ঈদগাহ মাঠে, আমরা যেটি দেখেছি হয়তো আজকে জুম্মার নামাজের পরেই হয়তো এখানে নেতাকর্মীদের ভিড় বাড়বে, আসতে শুরু করবে। তবে রংপুরে তারেক রহমানের কথা শোনার জন্য একদম মুখিয়ে আছেন রংপুরের মানুষ, নেতাকর্মী, সাধারণ মানুষ, এবং তাদের সমস্যার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চায় তারেক রহমানের মুখ থেকে। আদিবা, রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরের খবর। সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বিএনপি বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের কথা চিন্তা করতে হবে। বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়ায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে রাজশাহী ও নওগাঁয় পৃথক জনসভা করেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের উত্তরের প্রবেশদ্বার খ্যাত প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী বগুড়া। পৈতৃক জেলা বগুড়ায় 19 বছর পর এলেন তারেক রহমান। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে মাঘের মধ্যরাতে মানুষের ঢল শহীদ জিয়ার সন্তানকে এক নজর দেখার জন্য। ধানের শীষের এই অঞ্চলের প্রার্থী তারেক রহমান নিজের জন্য জনগণের কাছে চাইলেন ভোট। আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব
কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ, উত্তেজনা আর বাকযুদ্ধ। এমনতর পরিস্থিতিতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া নিজ নির্বাচনী এলাকায় ১৯ বছর পর আসলেন তারেক রহমান, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজশাহী, নাটোর শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান ২২ বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। সন্ধ্যায় আত্রাই নদী তীরবর্তী শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ শহরের এটিম মাঠের জনসভায় তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে বলেন, ষড়যন্ত্র থেমে নেই। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে, যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বগুড়া। জনগণকে ভয় দেখিয়ে ও হত্যার মাধ্যমে একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় এই অভিযোগ করেন তিনি। 12 ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে সেই দলকে প্রত্যাখ্যান করবে জানিয়ে নাহিদ বলেন, 11 দলীয় জোট সংসদে কোনো দুর্নীতিবাজ, ঋণ খেলাপিকে দেখতে চায় না। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। হাসিনার আমলে যেই রাজনীতি হয়েছে, এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আপনারা কি চাঁদাবাজ মুক্ত দেশ চান? তাহলে আপনাদেরকে 11 দলের পক্ষে, শাপলাকলির পক্ষে ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত জামাত শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় নারী কর্মীদের মারধর করা হয়েছে বলেও জানান তিনি। গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী আহমেদ। বলেন, জামাত শিবির নারীদের অনলাইন অফলাইন সহ সব মাধ্যমে শারীরিক মানসিকভাবে হেনস্থা করছে। তার মতে, জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না। তাই এমন একটি দলের কর্মকাণ্ডে দেশের মানুষ সাড়া দেবে না বলে আশা রিজভীর। একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। গণভোটে হ্যাঁ ও দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে সমাবেশ ও মিছিল করেছে মঞ্চ 24। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক সহ অনেকে। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। পুনরায় ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, সেজন্য গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো বিকল্প নেই। যারা হ্যাঁর বিপক্ষে অবস্থান নেবে, তারা গোলামের পক্ষে বলে অভিমত তাদের। দেশকে দুর্নীতি মুক্ত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।
গত সপ্তাহের তুলনায় মুরগির দাম বেড়েছে। বিভিন্ন বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের উপর বাড়তি চাপ পড়ছে। চাল, তেল ও মশলা জাতীয় কয়েকটি পণ্যের দামও কিছুটা বেড়েছে। তবে শুল্ক কমানোয় ছোলা, বুটের ডাল ও খেসারির দাম কিছুটা কমেছে। মাছের বাজার স্থিতিশীল রয়েছে, পাশাপাশি গরু ও খাসির গোশতের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় পোলাওয়ের চালসহ কয়েকটি উৎসব কেন্দ্রিক পণ্যের দাম কিছুটা বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, নিত্য পণ্যের দাম নিয়ে কি বলছে ভোক্তারা? আদিবা, সকাল থেকে আমরা বিভিন্ন বাজারে পরিদর্শন করেছি, রাজধানীর বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখেছি এবং দেখতে পেয়েছি যে বাজার মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে মুরগির বাজার অনেকটা ঊর্ধ্বমুখী অবস্থান রয়েছে এবং গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতেও পেয়েছি। এছাড়া আমরা মুদি বাজার ঘুরেছি, মুদি বাজার ঘুরে দেখতে পেয়েছি যে অধিকাংশ পণ্যেই মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে পোলাওর চাল এবং মসুর ডাল কেজি প্রতি 10 টাকা বেড়েছে 100। এছাড়া মুগ ডাল এবং বুটের ডাল সহ কয়েকটি পণ্য, রমজান কেন্দ্রিক যে পণ্য বেশি সরবরাহ থাকে সেগুলো অনেকটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। এবং কাঁচা বাজার ঘুরেও আমরা দেখতে পেয়েছি যে এই কাঁচা বাজারেও অনেকটা সব পণ্যেরই দাম একেবারে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। গোল বেগুন 40 থেকে 50 টাকা ধরে, 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং লম্বা যে বেগুন রয়েছে সেগুলো 40 থেকে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং টমেটো মান ভেদে 30 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি 40 থেকে 50 টাকা এবং ভালো মানের যে লাউ রয়েছে সেগুলো আপনার 80 থেকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজারে আমরা ঘুরেছি, মাছ বাজারগুলোতে সব মাছের দামই মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং পাঙ্গাস যে মাছ রয়েছে 170 থেকে 180 টাকা, কই মাছ 140, 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। মোটামুটি বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে তাদের বেচাকেনা একেবারেই কমে গিয়েছে। সেই কারণটি হিসেবে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আপনার সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এবং মাস শেষ হয়ে যাওয়ায় বাজারে বেচাকেনা একেবারেই কম। আদিবা, জানছিলাম বাজার দরের খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ এক সময়ের আওয়ামী লীগের মির্জা আজমের ঘাঁটিতে এবারের নির্বাচনে জয় পরাজয়ের বড় ফ্যাক্টর নৌকার ভোট। সে ভোট নিজেদের পক্ষে নিতে তাই দৌড়ঝাঁপ বিএনপি জামাত দু দলেরই। ধানের শীষের বিদ্রোহী প্রার্থী থাকায় ঘরে বাইরে চ্যালেঞ্জে বিএনপি, তবে ফুরফুরে মেজাজে জামায়াত ইসলামী। আসমাউল আসিফকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আলমগীর হোসেন আকাশ। ভারত সীমান্ত ঘেঁষা ও যমুনা ব্রহ্মপুত্র বিধৌত মাদারগঞ্জ ও মেলান্দহ নিয়ে জামালপুর 3 আসন, 3টি পৌরসভা আর 2টি উপজেলার 18টি ইউনিয়নে ভোটার আছে 5,39,504 জন। পোস্টার ব্যানার না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছে এখানে। সকাল বিকাল প্রার্থীরা উঠান বৈঠক আর সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন নানা অঙ্গীকার, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চাই যে আঙ্গুরে ভালো মতো যেন চলবে, যেন হাই ভালোভাবে যেন খাইতে যেন ভাই। সার বীজ সবকিছুর দাম বেশি, এর জন্য কমতে যাচ্ছে। আমরা রাস্তাঘাট ভালো চাই, চলাফেরা যেন আমরা ভালো চলা হাই, শান্তি মতন থাকবে ভাই। কৃষিভিত্তিক এলাকা হলেও এখানকার মানুষ এখন অনেকটাই প্রবাসমুখী। 1991 থেকে 2024 পর্যন্ত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও 5 আগস্ট পরবর্তী পরিবর্তন হয়েছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের সমর্থকদের ভোট পেতে দুপক্ষই মরিয়া।
এছাড়া তরুণদের নিয়ে যারা ভাবছে তাদেরকে নির্বাচিত করতে চায় নতুন ভোটাররা। আমাদের এদিকে তুলনামূলক মাদকের উপদ্রবটা বেশি। আমি তরুণদের পক্ষে থেকে বলতে চাই যে আমাদের এদিকে যদি মাদকের বিরুদ্ধে কাজ করা হয়, আমি এই প্রথম ভোটার, আমি চাই যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। আসনটিতে 9 জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে বিএনপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় প্রার্থীর। তবে ভোটের মাঠে বিরোধী প্রার্থীকে শক্তিশালী হিসেবে দেখছে বিএনপি। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করে 11 দলীয় জোট প্রার্থী বলেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে। টুকটাক বাধার শিকার হয়েছি, ইভেন কি আমার ব্যানার রাত্রে খুলে ফেলানো হয়েছে। আমরা মনে করি যে আমাদেরকে আন্তরিকভাবে জনগণ রিসিভ করছেন। জামায়াত ইসলামের জন্য একটা গণজোয়ার। আমি আমার কাউন্টার পার্টকে তো ছোট করে দেখি না, খাটো করে দেখি না। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোটটা এবার নিজেই দেবে আর কি। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জামালপুর 3 আসনটি 1991 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই আসনটি পুনরুদ্ধারে মাঠে এবার বিএনপি। তবে বিএনপির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী থাকায় জয়ের চেষ্টা করছে জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মাদারগঞ্জ, জামালপুর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।